নমস্কার নমস্কার সকলকে, আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং আজ আমি একটু অন্য ব্যাপার-স্যাপার করতে চলেছি। হ্যাঁ, রোজকার মতো আমি আপনাদের সাথে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সই শেয়ার করব, তবে দুখানা শেয়ার করব প্যারানর্মাল অভিজ্ঞতা, এবং তার সাথেই শেয়ার করব আরেকটা একেবারেই অন্য রকমের অভিজ্ঞতা। আমি যেমন সবসময় বলে থাকি যে আমাদের এই প্ল্যাটফর্মটা আমাদের জীবনের বিভিন্ন রকমের অভিজ্ঞতা শেয়ার করার একটা জায়গা হতে পারে। সেটা ভয় হতে পারে, ভালোবাসা হতে পারে, মন খারাপ, কিংবা জীবনের এমন কোনো এক্সপিরিয়েন্স যা আপনার মনে দাগ কেটেছে। ঠিক সেই রকমই আজকের এপিসোডটা হতে চলেছে। আজ আমি আপনাদের সাথে দুখানা ভয়ের অভিজ্ঞতা তো শেয়ার করছি, তার সাথেই করবো একটা জীবনের অভিজ্ঞতা। আমি এই ৩ নম্বর অভিজ্ঞতা নিয়ে পরে কথা বলছি। প্রথমেই জানাই যে প্রথম দুটো অভিজ্ঞতা রয়েছে, এই দুটো অলমোস্ট একই রকম। ওই নিশিডাক বলতে পারেন, নিশিডাকের অভিজ্ঞতার মতনই। যেমনটা আমরা সবাই প্রায় শুনেছি যে রাত্রেবেলা বা ভোরবেলার দিকে যদি আপনাকে কেউ ডাকে, কারো ডাক আপনি শুনতে পান, সেই সময় বাড়ি থেকে না বেরোতে। এবং সেই সময় এরকম অনেক ঘটনাই শোনা যায়, বাড়ি থেকে বেরোলে অনেকের সাথে অনেক খারাপ কিছু ঘটেছে। ঠিক সেই রকমই দুখানা এক্সপিরিয়েন্স রয়েছে, সেই দুটো আমি আপনাদের শোনাবো। প্রথম অভিজ্ঞতা আমি শোনাচ্ছি অর্পিতার অভিজ্ঞতা। অর্পিতা বিশ্বাস, তার মায়ের সাথে ঠিক কী ঘটনা ঘটেছিল সেই একটা অভিজ্ঞতা শুনবেন। এবং তারপরই আপনারা শুনবেন সুজাতা রুজ নন্দী, তার অভিজ্ঞতা। তিনিও নিজের দিদার সাথে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন। আমি পরপর আপনাদের এই দুটো অভিজ্ঞতা শোনাচ্ছি এবং তারপরে চলে যাব আমাদের ৩ নম্বর অভিজ্ঞতায়। সেই ৩ নম্বর অভিজ্ঞতা কী নিয়ে তারপর সেটা জানাচ্ছি। তাহলে চলুন শুরু করছি আজকের এপিসোড। হ্যালো দাদা, আমার নাম অর্পিতা বিশ্বাস, আমার বাড়ি নদিয়াতে। আজ আমি আমার মায়ের সাথে সদ্য ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি। আমাদের ঘরের ঠিক পেছনেই এক ঠাকুমার বাড়ি আছে এবং সম্পর্কে তিনি আমার মায়ের কাকি শাশুড়ি হন। এবার আমাদের ঘরে একটা জানালা আছে, সেটা খুললেই ঠাকুমার বাড়িটা দেখা যায়। তো আমার মা সেই ঠাকুমার সাথে আমাদের ঘরের জানালাটা খুলে প্রায় দিনই গল্প করত। তো একদিন হয়েছে কি, রাত 2টো নাগাদ আমার সেই ঠাকুমার গলা করে কেউ যেন আমার মায়ের নাম ধরে ডাকছে। এবার আমার মায়ের ঘুম খুবই পাতলা, একটু আওয়াজ হলেই মায়ের ঘুম ভেঙে যায়। তো মা শোনে যে কেউ যেন দুবার দুবার করে মায়ের নাম ধরে ডাকছে। আওয়াজটা তো মা চেনে। মা ভাবছে ভোর হয়ে গেছে, তাই কোনো দরকারে হয়তো ঠাকুমা ডাকছে। তো মা বিছানা থেকে উঠে বারান্দার লাইটে জ্বালিয়ে বাইরে যায়। এবার সেখানে গিয়ে মা দেখে যে বাইরে তো কেউ নেই, তার সাথে ঘড়িতে বাজে রাত 2টো। মা এরপরে ঘরে চলে আসে এবং জানালা খুলে দেখার চেষ্টা করে যে পেছন দিকে কেউ আছে কিনা, কিন্তু সেখানেও কেউ ছিল না। তখন মা অন্য কিছু না ভেবে শুয়ে পড়ে। এবার পরদিন সকালে মা যখন সেই ঠাকুমাকে জিজ্ঞেস করে যে তুমি কি গত রাতে আমাকে ডাকছিলে, তখন ঠাকুমা বলে যে না তো, অত রাতে আমি তোকে ডাকতে যাব কেন। তখন মা পুরো ঘটনাটা ঠাকুমাকে খুলে বলে। এই শুনে ঠাকুমা তখন জানায় যে এরপর যদি কখনো এরম রাত্রেবেলা কোনো আওয়াজ মা শুনতে পায়, তাহলে যেন মা সাড়া না দেয় আর তার সাথেই ঘরের বাইরে না বেরোয়। এবার এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি যে তাহলে সেই ডাকটা কার ছিল। এই ছিল আমার মায়ের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতা। ধন্যবাদ। শুনলেন অর্পিতার অভিজ্ঞতা। এবং যেমনটা বলছিলাম যে এই নিশি ডাক, বোধহয় এটাকে নিশি ডাকই বলে, কারণ নর্মালি যা শোনা যায় যে নিশি নাকি আপনাকে আপনার খুব চেনা মানুষের গলা করে ডেকে নিয়ে যায়, এবং যদি আপনি সেই ডাকে সাড়া দেন তাহলে নাকি আপনার সাথে খারাপ কিছু হলেও হতে পারে। ঠিক এই রকম একখানা অভিজ্ঞতা শুনলাম। চলে যাব পরের অভিজ্ঞতায়। যেমনটা বলছিলাম, পরের অভিজ্ঞতা পাঠিয়েছেন সুজাতা রুজ নন্দী, এবং ওনার সাথে ওনার দিদার সাথে ঠিক কী ঘটনা ঘটেছিল উনিও লিখে পাঠিয়েছেন, এবং সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি সুজাতা বলছি। আমি ব্যাঙ্গালোরে থাকি আমার বরের সাথে কাজের সূত্রে। আমি তো আবার সমস্ত ভিডিওই কম বেশি রেগুলার দেখি। আজ আমি একটা ঘটনা শেয়ার করছি যেটা আমার দিদার সাথে ঘটেছিল। আমার দিদার বাড়ি ছিল গ্রামে। এবার যে সময়কার ঘটনা বলছি সেটা শীতকাল।
এবার আগে কি হতো, ওই পিঠে তৈরি করার জন্য ঢেকিতে চাল কুটতে হতো। তো একবার আমার দিদা অন্য পাড়ায় তারই এক মাসি দিদাকে বলেছিল যে কাল ভোরে আমি তোমার বাড়িতে চাল কুটতে আসবো। এবার যেহেতু গ্রামের দিকে সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, তো এটা খুবই নর্মাল একটা ব্যাপার। এবার এই সময় দিদার পাশের বাড়ির যে প্রতিবেশী, সেও দিদাকে বলেছিল যে মালাদি, আমিও তোমার সাথে কালকে সকালে যাব, আমাকে ডাকবে। তো দিদাও বলে যে হ্যাঁ, ডাকবো। এবার এই শুনে বড় মা মানে দিদার শাশুড়ি মা দিদাকে বলেন যে না, এরম বলতে নেই, তোমাকে যদি কালকে ডাকতে আসে তুমি বলবে যে না, যাব না। তো দিদা এই ব্যাপারটা বুঝতে পারে না এবং দিদা খুব একটা পাত্তাও দেয় না। যাই হোক, তাড়াতাড়ি শুয়ে পড়ে তারা। এবার এর পরেরটা শুনি দাদুর থেকে। দাদু জানায় যে রাত তখন ওই 3টে বা 3:30 হবে। এই সময় হঠাৎ করেই দিদা নাকি ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে যায়, আর নেমেই বলতে থাকে যে আমি আসছি আসছি, এবং তারপরেই সোজা ঘর থেকে বেরিয়ে যায়। এবার যেহেতু দিদাদের বাড়ির বাথরুমটা ঘরের বাইরে ছিল, গ্রামের দিকে নর্মালি এমনই হয়, ঘরের একই উঠোনে ঘরের থেকে একটু দূরে বাথরুমটা হয়। তো দাদু যেহেতু ঘুমের ঘরে ছিল, তাই দাদু ভাবে যে দিদা হয়তো বাথরুমের দিকেই গেছে। দাদু ব্যাপারটা নিয়ে এতটা মাথা ঘামায় না। এবার এরপর কি হয়েছিল সেই অংশটা পরে আমি দিদার থেকে শুনি। দিদা আমায় বলেছিল যে যে রাতে তোর দাদু দেখেছিল ওই যে 3টে 3:30 সময় আমি ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু আমি দেখেছিলাম যে ঘড়িতে তখন বাজে 5টা। আমি দরজা খুলি ওই প্রতিবেশী দিদিটার আওয়াজ পেয়ে। আমি দরজা খুলে বাইরে যাই এবং বাইরে গিয়ে দেখি যে তিনি দাঁড়িয়ে আছেন। এবার উনি আমাকে বলেন যে চলো চাল ভাঙাতে যাব, এবং একটা শর্টকাট রাস্তা আছে ওই মাঠের মধ্যে দিয়ে, সেটা দিয়ে যাব। এবার কিছু একটা আমার হয়, কি হয় আমি ঠিক জানি না, কিন্তু আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। উনি যেভাবে বলেন আমি ঠিক সেভাবেই ওনার সাথে হাঁটতে হাঁটতে চলে যাই। আমি এইটুকু বুঝতে পারছিলাম যে আমি হয়তো সেই গ্রামের দিকে মানে পাশের যে পাড়া, সেই পাড়ার দিকেই যাচ্ছি, কিন্তু কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমার মাথায় কিছুই ঢুকছে না। উনি যেভাবে বলছেন আমি ঠিক সেভাবেই ওনার সাথে সাথে যাচ্ছি। এবার ওই পাশের পাড়ায় মাসি দিদাদের বাড়িতে যাব, ঠিক তার আগেই একটা পুকুর আছে। তো আমার সেই প্রতিবেশী আমাকে জানান যে চলো একটু এই পুকুরে নামি। আমিও ওনার কথা মতো সেই পুকুরে নামি, এবং তারপর আমার আর কিচ্ছু মনে নেই। এবার এর পরের ঘটনাটা জানা যায় ওই সেই মাসি দিদার বাড়ির লোকের থেকে। কি হয়, যে বাড়িতে দিদা চাল ভাঙাতে যাচ্ছিল সেই বাড়ির একজন খুব ভোরে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিল, এবং বেরিয়েই হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে এসে দেখতে পায় যে ঠিক পুকুরের মাঝখানে কেউ যেন দাঁড়িয়ে আছে। এই দেখে সে খুব জোরে চিৎকার করে ওঠে, এবং তাতেই নাকি দিদার চেতনা ফেরে, এবং দিদা দেখে যে সে অন্ধকার একটা পুকুরের মাঝে প্রায় গলা জলে দাঁড়িয়ে আছে। তার আশেপাশে কোথাও সেই পাশের প্রতিবেশী নেই। দিদা সাথে সাথেই পুকুর থেকে ওঠে এবং উঠেই বুঝতে পারে যে দিদা কোথায় আছে, এবং দৌড়ে মাসি দিদার বাড়িতে ঢোকে ঠাকুরের নাম নিতে নিতে। এই ছিল আমার দিদার সাথে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা। আমার মনে আছে আমি যখন বাবার গ্রামের বাড়ি যেখানে ছিল, সেই বাবা যেখানে বড় হয়েছেন সেখানে যখন যেতাম, সেখানে কিন্তু জেঠুদের কাছ থেকে বা ওই জেঠুর বাড়ির পাশে যাদের বাড়ি তাদের থেকে এইরকম অনেক সময় ছোটবেলায় কিন্তু এই নিশি ডাকের অভিজ্ঞতা শুনতাম, নিশি ডাকের গল্প শুনতাম। তো এখন যখন আমি এইরকম অভিজ্ঞতাগুলো আপনাদের থেকে পাই, আমারও সেই ছোটবেলায় শোনা কিছু অভিজ্ঞতা সেগুলো মনে পড়ে। যাই হোক, আজকে দুখানা অভিজ্ঞতা শুনলেন, দুটোই নিশি ডাকের অভিজ্ঞতা, একটা সুজাতা এবং আরেকটা অর্পিতা। তবে আমাদের এপিসোড এখনও শেষ হয়নি। আজ আপনাদের জন্য একটু অন্য রকমের অভিজ্ঞতা রয়েছে। এই 3 নম্বর অভিজ্ঞতাটা একটু অন্য রকমের। আমাদের জীবনে তো অনেক রকম ঘটনাই ঘটে, মানে মাঝে মাঝে এমন হয় কোনো অচেনা মানুষের সাথে আলাপ হয়ে যায় যে আমাদের সারা জীবনের বন্ধু হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়। আমাদের জীবনে বিভিন্ন রকম ঘটনা ঘটে যা আমাদের মনে থেকে যায় সারা জীবন। কোনো অভিজ্ঞতা মন ভালো করে দেয়,
আবার কিছু কিছু অভিজ্ঞতা মন খারাপও করে দেয়। ঠিক সেই রকমই একটা অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই অভিজ্ঞতা যিনি পাঠিয়েছেন তিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক, ব্যক্তিগত কারণে উনি নিজের নামটা প্রকাশ করতে চান না। তবে ওনার জীবনের এই যে অভিজ্ঞতাটা, আমি শিওর অনেকেই এই অভিজ্ঞতার সাথে রিলেট করতে পারবেন। নমস্কার জো, আমি তোমার ফেসবুক ও ইউটিউবের এই সত্যি অভিজ্ঞতার নিয়মিত শ্রোতা। আজ আমি আমার জীবনের একটা অভিজ্ঞতার কথা শোনাবো, কিন্তু বাস্তব জীবনের কথা মাথায় রেখে আমার নামটা প্রকাশ করো না। আমি বিবাহিতা এবং আমার স্বামী খুবই ভালো মানুষ, নিঃসন্দেহে আমরা খুবই খুশি। কিন্তু আমার হাজবেন্ডের সাথে বিয়ের আগে আমার অন্য একটি জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, অ্যারেঞ্জ করে। ছেলেটি কলকাতার বাসিন্দা হয়েও কর্মসূত্রে নয়ডায় থাকত। আমাকে যেদিন প্রথম দেখতে এসেছিল, কথা বলে আমার খুব অন্যরকম লেগেছিল, মানে মনে নতুন আনন্দ যাকে বলে। কিন্তু কারণবশত তখন কথাবার্তা না এগোলেও কয়েক মাস পর ছেলেটির বাড়ি থেকেই আবার আমার সাথে যোগাযোগ করা হয় এবং ছেলেটি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করে। শুরু হয় নতুন স্বপ্নবোনা। আমি কলকাতা আর ও নয়ডায় থাকার কারণে আমাদের দেখা হতো না, হোয়াটসঅ্যাপ আর ফোনই ছিল ভরসা। এদিকে দুই বাড়ি মিলে 1.5 বছর বাদে 1 জানুয়ারি মাসে আমাদের বিয়ের ডেট ফাইনাল করা হয়। ও ছুটিতে নয়ডা থেকে আসলে আমি অফিস ম্যানেজ করে দেখা করতাম, আর চলতো বিয়ের প্ল্যানিং। হানিমুন ডেস্টিনেশনও ঠিক করা হয়ে গেছিল। এইভাবে দিন এগোতে থাকে। আমরা খুবই মধ্যবিত্ত পরিবারের মানুষ। সারা জীবন আশা আকাঙ্ক্ষা সব মিলিয়ে বাড়ি থেকে সাধ্য মতন বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছিল। আমি নিজেও শাড়ি, গয়না, অন্যান্য অ্যারেঞ্জমেন্ট, বিয়ের রেজিস্ট্রি বুকিং থেকে শুরু করে কলেজ স্ট্রিটে কার্ড ছাপাতে যাওয়া এবং সেগুলো ডেলিভারি নেওয়া সব একা হাতেই করেছি। কিন্তু ওই যে ওপরওয়ালার ইচ্ছে অন্য কিছুই ছিল। আমাদের বিয়ের ঠিক 2 মাস আগে ছেলেটি জানায় যে সে ওই ডেটে বিয়ে করতে পারবে না। তার নাকি বিদেশে যাওয়ার অফার এসেছে। এবার তার সাফল্যে খুশি হলেও আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি অনেক অনুনয় বিনয় রিকোয়েস্ট করি যে বিয়েটা ভেঙো না, অন্তত রেজিস্ট্রি ম্যারেজটা করে তুমি বিদেশে যাও। কিন্তু সে রাজি হলো না। দুই বাড়ি থেকেও অনেক কথা কাটাকাটি, বিবাদ হলো। বিদেশে যেতে আমরা ওকে বারণ করিনি, আমরা শুধু বলেছিলাম বিয়েটা সেরে যেতে। কিন্তু ওদের কাছে তখন বিদেশ যাওয়াটাই প্রধান। আমি কিছুতেই বোঝাতে পারলাম না যে বিয়ের কার্ড আমাদের অনেক জায়গায় দেওয়া হয়ে গেছে, সবাইকে জানানো হয়ে গেছে। পরে সে জানিয়েছিল যে আমাদের এই বিয়ের কথা সে অফিসে জানায়নি পর্যন্ত, যদি তার বিদেশে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায়। যাই হোক, এরপর সে বিয়ে 1 বছরের জন্য পোস্টপন করতে বলে। কিন্তু দুই বাড়িতে এত ঝামেলা হওয়ায় সেই বিয়ে আর এগোয়নি। তার কি হয়েছিল আমি জানি না, কিন্তু আমার চারপাশটা হয়ে গেছিল অন্ধকার। আত্মীয়, বন্ধু বান্ধব, প্রতিবেশী, সহকর্মীদের অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম সেই সময়। কেউ ব্যঙ্গ বিদ্রুপ করেছে, তীর্যক মন্তব্য করেছে, পেছনে হেসেছে, আবার কেউ পাশে এসে দাঁড়িয়েছে। আমার পরিবার সব সময়ই আমার পাশে ছিল, কিন্তু তাদের মানসিক অবস্থা ছিল আমার চেয়ে অনেক খারাপ। ছেলেটি এরপর তার সাথে আমায় যোগাযোগ রাখতে বারণ করে। আমিও আর তাকে বিরক্ত করিনি। তবে এটা ঠিক যে সেই যেমন বিয়ের হাত বাড়িয়েছিল আগে, ঠিক তেমন ভাবেই সে বিয়েটাও আমার আগেই সেরে নিয়েছিল। যাক, সুখী থাকুক তারা। আমিও নিজের জীবনে ব্যস্ত। আমার হাজবেন্ডকে আমি সবকিছুই জানিয়েছি বিয়ের আগে। সেও আমার পরম বন্ধু। তবে
কিছু জিনিস চাইলেও তো ভোলা সম্ভব নয়, তাই স্মৃতির পাতায় এই অভিজ্ঞতার ক্ষত আমার এখনো দগদগে। শুনলেন এই অভিজ্ঞতা? আমাদের জীবনে এমন অনেক ঘটনাই ঘটে যা সহজে মুছে ফেলা যায় না মন থেকে, কিন্তু ওই কথায় বলে না যে দেহের কোথাও যদি কেটে যায়, সেখানে মলম লাগানোর পর একটা সময় পর কিন্তু সেই ব্যথাটা কমে যায় এবং ধীরে ধীরে সেই দাগটা হয়তো কমেও যায়। হ্যাঁ, পুরোপুরি দাগটা না গেলেও সেই ব্যথাটা কিন্তু চলে যায়। আমি প্রার্থনা করি আপনার ক্ষেত্রেও যেন এই রকমই হয়, আপনার যে এখনো মনে দাগটা রয়ে গেছে, কষ্টটা রয়ে গেছে, সেটাও যেন সময়ের সাথে সাথে কমে যায়। আপনি যেমনটা বলেছেন যে আপনার হাজব্যান্ডের সাথে খুব সুখী একটা জীবন কাটাচ্ছেন, প্রার্থনা করি সারা জীবন যেন আপনি ঠিক এইভাবেই সুখী জীবন কাটাতে পারেন। তো এই ছিল আজকের 3টে অভিজ্ঞতা। যেমনটা বলেছিলাম প্রথমেই যে আজকে আপনারা একটু অন্য রকমের অভিজ্ঞতা শুনবেন। 2খানা শুনলেন ভয়ের এবং 1খানা শুনলেন জীবন নিয়ে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা। আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। নিজেদের ফিডব্যাক অবশ্যই শেয়ার করবেন এবং আপনার সাথেও যদি এই রকম কোনো ঘটনা ঘটে থাকে, হতে পারে ভয়ের কিংবা এই যে শেষের অভিজ্ঞতাটা শেয়ার করলাম, এই রকম কোনো এক্সপিরিয়েন্স অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, আপনি রেকর্ড করতে পারেন অথবা লিখতে পারেন, আর সেটা আপনাকে পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে, আর না হয় আপনি মেইল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আপনারা যেভাবে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আড্ডা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।